Oh my God! Get back! Everyone get back! 10 নভেম্বর 2025 সন্ধ্যে 6:45 দিল্লি লালকেল্লার কাছে অবস্থিত সোনেরি মসজিদ পার্কিং লট থেকে একটি হিন্ডাই i20 গাড়ি বেরিয়ে আসে। গাড়িটি লালকেল্লার কাছ থেকে ইউটার্ন নিয়ে সোজা তার সামনের রাস্তায় চলে আসে। ঘড়িতে তখন ঠিক 6:52। গাড়িটি খুব ধীর গতিতে এগিয়ে একটা রেড লাইটে এসে থেমে যায়। এই রেড লাইটটি লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের খুব কাছেই ছিল। আর ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা বিকট বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশে অন্তত 6টি গাড়ি, 3টে অটো রিক্সায় আগুন লেগে যায়। কাছের স্ট্রিট লাইটগুলো নিভে যায় এবং মেট্রোর এন্ট্রি গেটে থাকা কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির কাঁচও ভেঙে যায় এবং বিস্ফোরণের জায়গার কাছাকাছি থাকা গাড়িগুলোর ধ্বংসাবশেষ প্রায় 150 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। যখন এই বিস্ফোরণটি ঘটে, ঘটনাক্রমে 2 জন আলাদা ব্যক্তি ভিডিও রেকর্ড করছিলেন। তাই আমাদের কাছে এই বিস্ফোরণের 2টি আসল ভিডিও ফুটেজ রয়েছে। এই ভিডিওটাকে যদি আপনারা একটু স্লো করে দেখলে বুঝতে পারবেন বিস্ফোরণের তীব্রতা কতটা বেশি ছিল। ক্যামেরায় যা কিছু দেখা যাচ্ছিল সব কেঁপে ওঠে, এমনকি এত বড় গাছ পর্যন্ত নড়ে যায়। যেখানে উপস্থিত দোকানদারদের মতে এত বিকট শব্দ তার এর আগে কখনো শোনেনি। শোনা যাচ্ছে যে বিস্ফোরণের শব্দ প্রায় 2.5 কিলোমিটার দূর আইটিও পর্যন্ত শোনা গিয়েছিল। তারপরে সন্ধ্যে 6:55 দিল্লি ফায়ার সার্ভিসে কল আসে, যার পরেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 7টি ফায়ার টেন্ডারকে পাঠানো হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান বিস্ফোরণের 10 মিনিটের মধ্যে অর্থাৎ প্রায় 7টার আশেপাশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং 7:15-র মধ্যে অ্যাম্বুলেন্সও চলে আসে। চাঁদনি চকের স্থানীয় মানুষজন আহতদের অনেককে সাহায্য করেন এবং অ্যাম্বুলেন্স আসার আগে অনেক ভুক্তভোগীকে ই রিক্সার মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের সব মিলিয়ে 20 জনেরও বেশি মানুষ আহত হন, যাদের অবিলম্বে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে 8 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে বম ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজিও সেখানে পৌঁছে যায়। এই সমস্ত এজেন্সি মিলে ঘটনার তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি তাদের বা সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি যে এই বিস্ফোরণ কিভাবে হলো বা কে ঘটাবে। এই ঘটনায় নিহতদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনকে শনাক্ত করা গেছে, যাদের মধ্যে একজন হল উত্তরপ্রদেশের বাসিন্দা লোকেশ আগরওয়াল, যিনি হাসপাতালে ভর্তি তার ছেলের শাশুড়ির সাথে দেখা করতে দিল্লি এসেছিলেন। এছাড়া আমরোহায় বসবাসকারী টিটিসি বাস কন্ডাক্টর অশোক কুমার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। আরেকজন ভুক্তভোগী পঙ্কজ সাইনি ছিলেন একজন ক্যাব ড্রাইভার এবং দীনেশ মিশ্র চাঁদনি চকের একটি শাড়ি ও লেহেঙ্গার দোকানে কাজ করতেন। আরেকজন নিহত ব্যক্তি নোমান একটি কসমেটিক স্টোরে কাজ করতেন এবং একইভাবে জুম্মন মোহাম্মদ ই রিক্সা চালাতেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। রাত 10টার আশেপাশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহতদের হাসপাতালে পৌঁছান। এরপরে তিনি বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন এবং তারপর তার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। আমরা সব দিক খোলা রেখে এর গভীর তদন্ত শুরু করেছি। এখন সূত্রের খবর অনুযায়ী ভারতীয় মিডিয়াতে অনেক খবর চলছে, তাই আমি সামনে যা বলতে যাচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন, কারণ হতে পারে আগামী কয়েকদিনে এই খবরগুলো ভুল প্রমাণিত হতেই পারে। যদি তেমন হয় তবে এই ভিডিওর কমেন্ট পিন করে দেওয়া হবে এবং আপনারা চেক করে নিতে পারবেন। আমি সেখানে আপডেট করে দেবো। টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর অনুযায়ী জানিয়েছে যে এই হুন্ডাই i20 গাড়ির নম্বর প্লেট ছিল HR26CE7674। দ্য হিন্দুর সূত্র মতে গাড়িটির মালিক ছিলেন মোহাম্মদ সলমান, যিনি হরিয়ানার গুরগাঁওতে থাকতেন। পুলিশ সলমানকে আটক করলে ডিটেল করলে জানতে পারে যে সলমান গাড়িটি দিল্লির ওকলায় বসবাসকারী দেবেন্দ্রকে বিক্রি করেছিলেন। এরপর দেবেন্দ্র গাড়িটি আম্বালায় কাউকে বিক্রি করেন এবং তারপর গাড়িটি অন্য কারো কাছে যায়। কিছু খবরের কাগজ অনুযায়ী এখন পুলওয়ামার বাসিন্দাদের তারিখ ও একটি অ্যাঙ্গেল উঠে আসছে। এই বিষয়ে ভিডিওতে আরও কথা বলছি, কিন্তু তার আগে জানতে হবে যে এই বিস্ফোরণের পর দিল্লি ছাড়াও মুম্বাই সহ দেশের অনেক এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যদিও অফিসিয়ালি এখনো বলা হয়নি যে এটা জঙ্গি হামলা নাকি কোনো দুর্ঘটনা, কিন্তু বেশ কিছু বিষয় ইঙ্গিত দিচ্ছে যে সরকার এখন এটাকে জঙ্গি হামলা হিসাবেই দেখছে। প্রথমত, দিল্লি পুলিশ এই ঘটনায় ইউএপি এর অধীনে এফআইআর দায়ের করেছে, যা শুধুমাত্র সন্ত্রাসবাদ সম্পর্কিত মামলায় ব্যবহৃত হবে। এবং দ্বিতীয়ত, ভুটান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে এই বিস্ফোরণকে একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এর পেছনে ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বলেছেন এর পেছনে যারই হাত থাকুক তাকে ছাড়া হবে না এবং তদন্তের দায়িত্ব এখন এনআইএ-কে দেওয়া হয়েছে, যা একটি কাউন্টার টেররিজম এজেন্সি। তো এখন বন্ধুরা, এই পুরো ঘটনাটিকে ফরিদাবাদের একটি ঘটনার সাথে জুড়ে দেখা হচ্ছে। আসলে 10 নভেম্বরের দিনে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে 2 জন মোট ডাক্তারকে গ্রেপ্তার করেছিলেন। অভিযোগ রয়েছে যে এই ডাক্তাররা পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং আল কায়দার সাথে যুক্ত আনসার গাজওয়াতুল হিন্দের বা AGH এর হয়ে কাজ করছিল। আসলে কিছুদিন আগে শ্রীনগরের নৌগাম এলাকায় জৈশ-ই মোহাম্মদের সমর্থনে অনেক পোস্টার লাগানো হয়েছিল। এই পোস্টারগুলোতে পুলিশ এবং আর্মিকে হুমকি দেওয়া হয়েছিল।
জম্মু কাশ্মীর পুলিশ তদন্ত করলে এতে ডাক্তার আদিল মাজিদ রাধারের নাম উঠে আসে, যে এই সময় উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি হাসপাতালে কাজ করছিল। আদিলকে সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয় এবং জানা যায় গত বছর অক্টোবর পর্যন্ত সে অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাজ করত। পুলিশ যখন এই মেডিকেল কলেজে আদিলের লকার চেক করে, সেখান থেকে একটি AK-47 উদ্ধার হয়। এরপর আদিলের সূত্র ধরে পুলিশ পুলওয়ামার বাসিন্দা ডাক্তার মুজামিল আহমেদ গানাই পর্যন্ত পৌঁছয়, যে বর্তমানে ফরিদাবাদের আল ফালা ইউনিভার্সিটি অ্যান্ড হসপিটালের ডাক্তার বা পড়াতো। প্রায় 10 দিন আগে মুজামিলকে আটক করা হয়েছিল এবং তার বয়ানের ভিত্তিতে ফরিদাবাদের একটি গ্রামে তল্লাশি চালানো হয়, যেখানে সে ভাড়ায় একটি বাড়ি নিয়েছিল। বন্ধুরা, এই বাড়ি থেকে পুলিশ প্রায় 360 কেজি বিস্ফোরক উদ্ধার করে। সন্দেহ করা হচ্ছে এটি অ্যামোনিয়াম নাইট্রেট। পরে আরও তল্লাশি চালালে জানা যায় পুলিশ বিস্ফোরকের পরিমাণ 3000 কেজিরও বেশি পেয়েছে। এত অ্যামোনিয়াম নাইট্রেট থাকার সন্দেহ করা হচ্ছে, যা বোমা তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া পুলিশ এখান থেকে একটি ওয়াকি টকি, 2টি টাইমার, ব্যাটারি রিমোট এবং 5 কেজি ভারী মেটাল ও ইলেকট্রিকের তারের মতো বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সেখানে একটি ক্রেন রাইফেল, 3টি ম্যাগাজিন, একটি পিস্তল পাওয়া। এসব দেখে এটা পরিষ্কার ছিল যে এখানে কোনো বড় ষড়যন্ত্র রচা হচ্ছে। এদের গ্রেপ্তারের পর কিন্তু দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের আগে পুলিশ বলেছিলেন এই দুটি ঘটনাকে এখন এক সুতেই বাঁধা হচ্ছে। তাই ইন্ডিয়ান এক্সপ্রেস জম্মু কাশ্মীর পুলিশের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণ ফরিদাবাদে ধৃত ব্যক্তিদের সাথে সম্পর্কিত। যদিও সরকার এখন পর্যন্ত অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেন, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এই দলে মুজামিল এবং আদিল ছাড়াও আরও 2 জন ডাক্তার জড়িত ছিল। এদের মধ্যে লখনৌয়ের একজন মহিলা ডাক্তারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ডাক্তার উমর নবী ও তার সঙ্গীদের গ্রেপ্তারের পর থেকে নিখোঁজ ছিল এবং উমর নবীকেই বিস্ফোরণের জন্য সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, সে পুলওয়ামার সেই গ্রামেরই বাসিন্দা যেখান থেকে মুজামিল এসেছে এবং সেও আল ফালা ইউনিভার্সিটিতে কাজ করত। মুজামিলের গ্রেপ্তারের পর পুলিশ তাকে খুঁজছিল। উমর নবীকে দিল্লি বিস্ফোরণের সাথে জোড়া আরেকটি প্রমাণ হিসেবে এই হুন্ডাই i20 গাড়িটিকে ধরা হচ্ছে। হিন্দুস্তান টাইমস পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানিয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি শেষবার উমরের কাছেই ছিল এবং বিস্ফোরণের আগে উমরই গাড়িটি চালাচ্ছিলেন। একজন সিনিয়র অফিসার দ্য প্রিলকে জানান যে সঙ্গীতের গ্রেপ্তারের পর উমর ঘাবড়ে গিয়েছিল এবং তড়িঘড়ি সে এই বিস্ফোরণ ঘটায়। ভয়েস অফ ইন্ডিয়া সূত্রের বরাত দিয়ে বলেছে যে এই বিস্ফোরণটি প্যানিক এবং হতাশা থেকে করা হয়েছে। বোমাটি খুব আলগাভাবে তৈরি ছিল এবং পুরোপুরি প্রস্তুত ছিল না, যার ফলে এর প্রভাব ছিল সীমিত এবং কোনো শাটনেল পাওয়া যায়নি। তাদের মতে উমরই গাড়িটি চালাচ্ছিলেন এবং এই বিস্ফোরণের বিস্ফোরকগুলো তেমনই ছিল যা ফরিদাবাদে তল্লাশিতে পাওয়া গিয়েছিল। নিহতদের মধ্যে উমর আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এর জন্য উমরের মায়ের DNA স্যাম্পেলও নেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। 13 জন নিরীহ মানুষের প্রাণ গেল, কতগুলো পরিবার ধ্বংস হয়ে গেল। এই ধরনের ঘটনার পর সবচেয়ে জরুরি হলো আমাদের ধৈর্য এবং বিচার বুদ্ধি বজায় রাখা। জঙ্গিদের উদ্দেশ্যই থাকে দেশে সন্ত্রাস ছড়ানো, তাই এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানো খুব জরুরি। এখানে 3টি জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। প্রথমত, সেই সব টিভি মিডিয়া চ্যানেল যারা টিআরপির জন্য এই ঘটনাকে অতিরঞ্জিত করবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার সেই সব ঘৃণা ছড়ানো ট্রোলাররা যারা এই ঘটনাকে সমাজে বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করবে। এদের চেনা খুব একটা কঠিন নয়। এরা সবসময় ফিল্মি ভিলেনের ছবি বা ভিডিও শেয়ার করে। এরা নিজেদের ভেতরের ঘৃণা এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর জন্য, বিষয়টাকে জাস্টিফাই করার জন্য এমন জঙ্গি হামলাকে ব্যবহার করে। আর তৃতীয়ত, নিজের ভেতরের কুসংস্কার বা বায়াস অনেকেই প্রবণতা থাকে যে কোনো ঘটনায় পর্যাপ্ত তথ্য না থাকলেও চটজলদি একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট দেখেছি যে পরের দিন বিহার নির্বাচন ছিল, তাই আগের দিন রাতে বিস্ফোরণের সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র পাওয়া গেছে। তাই এই ধরনের দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। আশা করছি ভিডিও টপিকটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিও।